নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ কর্মকার। নমস্কার। স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারির পদে নিযুক্ত আছেন এখন। এছাড়াও স্যারের দীর্ঘ কর্মজীবনে স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি একাডেমিকের পদে বহু বছর কাজ করেছেন এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনেরও অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন দীর্ঘদিন। এছাড়াও তিনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বেথুন কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজ সহ আরো বিভিন্ন কলেজে পড়িয়েছেন ছাত্রছাত্রীদের। তার এই দীর্ঘ জীবনের বহু অভিজ্ঞতার কথা আমরা তার থেকে আজ শুনবো। আর শুনবো মাধ্যমিক পরীক্ষা দেবে যারা, তাদের জন্য বিশেষ কিছু সাজেশন টিপস নিয়ে আমরা স্যারের কাছে চলে যাব। এবার আজকের আলোচনার বিষয় মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির বিশেষ পরামর্শ। আলোচনায় ডক্টর পার্থ কর্মকার। মাধ্যমিক পরীক্ষা তো স্যার এসেই গেল, বেশি বাকি নেই। তো এই একেবারে শেষ মুহূর্তে এসে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের প্রস্তুতি নেবে? নমস্কার সকলকে। মাধ্যমিক পরীক্ষা 2025 আমরা সকলেই জানি 10ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং পরীক্ষা প্রচুর ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবং এটা মনে রাখতে হবে আমাদের যে এই পরীক্ষাটা হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের সব থেকে বড় এবং প্রথম পরীক্ষা। তারা দিচ্ছে বোর্ড পরীক্ষা। যেমন এই পরীক্ষাকে কেন্দ্র করে আপনি দেখবেন শুধুমাত্র যে পরীক্ষা দিচ্ছে সে পরীক্ষার্থী না, তার মা বাবা, দাদু দিদা, ঠাকুরমা, ঠাকুর দাদা থেকে আরম্ভ করে দাদা দিদি, কাকু কাকিমা সবাই কিন্তু চিন্তিত থাকে পরীক্ষাটাকে নিয়ে। মাধ্যমিক নিয়ে যত চিন্তিত থাকে, মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কেমন হলো, প্রতিদিন কিন্তু খবর নেয়। কিন্তু এইচএস এর ক্ষেত্রে খবর নেয় কিন্তু পরিমাণটা কমে। গ্রাজুয়েশন এমএ করতে করতে কেউ কার কবে পরীক্ষা হচ্ছে, কি রেজাল্ট হচ্ছে, কেউ খবরও পায় না। যার ফলে এই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে না প্রত্যেকে কিন্তু চিন্তিত থাকে, শুধু ছাত্রছাত্রী না। তা প্রথম ছাত্রছাত্রীদেরকে আমি একটাই কথা বলবো, চিন্তা একদম করবে না, চিন্তার কোনো প্রশ্নই নাই। এখন সময় যেহেতু খুবই কম, মাত্র 1 মাস, তাহলে আমি ধরে নিতে পারি যেহেতু 7টা পরীক্ষা, আমার 7টা সাবজেক্ট, 7টা বিষয়ের পরীক্ষা, আমি 30কে যদি 7 দিয়ে ভাগ করি, দেখা যাবে হচ্ছে 4 দিন করে পাচ্ছে এক একটা ছাত্র, এক একটা বিষয়ের জন্য 4 দিন করে সময়টা পাচ্ছে। এই 4 দিন সময়কে কিন্তু প্রপারলি তাকে ইউটিলাইজ করতে হবে। টোটাল আমার সাজেশন এখন নতুন কিছু আর পড়া না, নতুন পড়তে গেলে তো আর তৈরি করতে পারবে না। যা পড়া আছে অলরেডি সেটাকে টোটাল একটা রিভিশনের মাধ্যমে আনতে হবে। তো রিভিশনটা করবে কি, রিভিশনটা কিন্তু একটা নির্দিষ্ট রুটিন করে ফেলতে হবে। কিন্তু কাল থেকে পরীক্ষার, ধরুন 10ই ফেব্রুয়ারি পরীক্ষা, আমি বলবো সকলকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত একটা ডায়েরিতে রুটিন করে ফেলতে। আচ্ছা, ধরুন কেউ সকাল 7টায় ওঠে, আবার কেউ ভোর আবার 4টায় ওঠে। আমি বলবো যে যার যেমন অভ্যাস, যে ধরুন কোনো ছাত্র থাকে রাত জেগে পড়তে ভালোবাসে, আর কোনো ছাত্র থাকে রাতে সকাল সকাল শুয়ে পড়বে, ভোরবেলা। হ্যাঁ, আবার অনেক সময় মা বাবা বলে পরীক্ষা চলে এসছে, দিন রাত জেগে পড়তে হবে, ঘুম থেকে উঠে পড়, রাত জেগে পড়েছে 1টা পর্যন্ত, আবার মা বাবা ঘুম থেকে উঠে পড়, তা না। কিন্তু যা যেভাবে অভ্যস্ত আমার ছেলে আমার মেয়ে, সেভাবে তাকে পড়তে দিতে হবে। কারণ ব্রেনে রেস্ট দেওয়াটা দরকার। আপনি ঘুম উপযুক্ত যে পরিমাণ ঘুম দরকার সেটা কিন্তু আমার দিতে হবে। কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা সময়সূচিটা আপনি বলছেন যে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে আমি বললাম, ধরুন কারোর কোনো ছাত্রর সকাল 7টা থেকে পড়ার অভ্যাস, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, বা 10টা থেকে 10:30 একটা ব্রেক নিল, ব্রেক দরকারই আমার। আবার 10:30 থেকে ধরুন আবার 11টা, 11টা থেকে 12:30, 12টা, 12:30 থেকে 1:30 পর্যন্ত, 1টা পর্যন্ত একটা লাঞ্চ ব্রেক নিল। এইভাবে যেভাবে ও কিন্তু সাধারণভাবে করে পড়াশোনা করে, সেইভাবে কিন্তু রুটিনটা কিন্তু তাকে নিজেকে করতে হবে। রুটিনটা মা বাবা করে দেবে না, টিচাররা করে দেবে না। কারণ এই রুটিনটা যদি সে করে নেয়, রুটিনের মধ্যে কখন কোন বিষয়টা পড়বে, কখন ধরুন ফিজিক্যাল সায়েন্স, কখন অঙ্ক, এবং শুধু ফিজিক্যাল সায়েন্স না, ফিজিক্যাল সায়েন্স কোন চ্যাপ্টারটা পড়বে, অর্থাৎ টোটাল যে চ্যাপ্টার গুলো আছে সমস্ত সাবজেক্টের এই কদিনের মধ্যে কিভাবে সে রিভিশনটা করতে পারে, সেটা কিন্তু 8 তারিখের মধ্যে রিভিশন কমপ্লিট হয়ে যাবে। এটা মাথায় রেখে তাকে কিন্তু নিজে নিজে করে ফেলতে হবে, চ্যাপ্টার গুলোকে দিয়ে রিভিশন করা। আর ধরুন সব বিষয় তো টোটাল রিভিশন করার দরকার, যে চ্যাপ্টারটা ওর খুব ভালো প্র্যাকটিস করা আছে, জানা আছে, সেটা রিভিশন করতে অল্প সময় লাগবে। এটা কিন্তু ওই ছাত্রই বুঝতে পারবে, পরীক্ষার্থী বুঝতে পারবে যে আমার কোন বিষয়ে কোন চ্যাপ্টারে আমি
কতটা সময় আমার রিভিশনের দরকার, সেই দেখে রুটিনটা যদি করে নেয় তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে। স্যার কয়েকজনকে দেখি অনেক সময় তারা সারা বছর খুব পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষাতে আসলেই তাদের টেনশন শুরু হয়ে যায়। তো এই ভয় ভীতিটা কিভাবে দূর করতে পারে ওরা? যার প্রিপারেশন খুব ভালো, ওয়েল প্রিপেয়ার্ড যেসব ছাত্রছাত্রী, তার ভয় ভীতি থাকার কোনো প্রশ্নই নাই। ভয় কার থাকে যেমন, তো যে নির্দিষ্ট ভাবে রুটিন মেপে পড়াশোনা করেনি এতদিন, যে পরীক্ষা লাস্ট আমি 1 মাস পরে মেকআপ করে পরীক্ষা দেবো, সে ভয় পাবে। কিন্তু সে ভয় পাবে, যার প্রিপারেশন ঠিক আছে সে কিন্তু ভয় পাবে না, দেখবেন। যার ফলে আমি বলবো, যা প্রিপারেশন নিয়ে রেখেছো সেটা রিভিশন করে ভালোভাবে তোমার বেস্টটা তুমি পরীক্ষার খাতাতে ঢোকাও। খুব সুন্দর লাগলো। তা এক্ষেত্রে কি মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, দেখুন, মক টেস্ট খুবই দরকার। কারণ এই কারণে দরকার, মক টেস্ট একদম নির্দিষ্ট পরীক্ষার তো একদম টাইম আছে, মাপা আছে, 3 ঘন্টা পরীক্ষা দেবে, 15 মিনিট আগে তাকে প্রশ্ন দেওয়া হয় প্রশ্নটা পড়ার জন্য, নিশ্চয়ই আমরা সকলেই জানি। যার ফলে যে নিয়মগুলো আছে মক টেস্ট, এবার মক টেস্ট দিলে কি হবে, তার কিন্তু একটা, ধরুন বাংলা পরীক্ষা সে দিচ্ছে, 3 ঘন্টা টাইম ধরে দিচ্ছে, তাহলে কি হবে তার, এবং 3 ঘন্টার মধ্যে সে সব প্রশ্ন উত্তর দিতে পারলো কিনা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সে কিন্তু বুঝে যাবে। পরীক্ষা হল টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষা হলে সে কিভাবে ওই টাইমের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ধরুন আমি সাবজেক্টে সব জানি, খুব ভালো, অর্থাৎ পরীক্ষা খাতা কিছু করে আসতে পারলাম না, মানে অর্থাৎ কি হলো, রিফ্লেকশনটা জিরো হয়ে গেল। অর্থাৎ জানা এবং পরীক্ষার সঙ্গে পড়াশোনা, জানা এবং পরীক্ষায় মানে জিনিসটা দিয়ে আসা, এর মধ্যে কিন্তু মানে আমি জানলেই যে সব লিখতে পারবো তা না, তাই না? যার ফলে আমার মনে হচ্ছে যা জানবে ছাত্রছাত্রী সেটাকে ঠিক মতো ভাবে মক টেস্ট যদি করে, তাহলে ওই একটা সঠিক সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে কিনা, এবং পরীক্ষা হওয়ার পর খাতাটা যদি স্কুলের মাস্টারমশাইকে ওই সাবজেক্টটা মাস্টারমশাই দেখিয়ে নেয়, দেখিয়ে নিলে কি হবে বলুন তো, দেখিয়ে নিলে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, অর্থাৎ কোন কোন জায়গায় নাম্বার কাটা যাচ্ছে, কি কারেকশন করা উচিত, কি বানান ভুল, খাতাটা কিভাবে ভালো করা যায়, সেই উপদেশগুলো কিন্তু এক্সামিনাররা দিতে পারবে, যিনি খাতা দেখলেন, স্কুলের মাস্টারমশাই যিনি মানে ওই সাবজেক্টটা পড়ান। আমার মনে হয় এটা করলে কিন্তু খুব ভালো। মক টেস্টের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর টেস্ট পেপার কিভাবে ওরা সলভ করতে পারে? হ্যাঁ, এখন তো টেস্ট পেপার তো অনেক বেরিয়ে গেছে বাজারে, আমরা জানি। তবে আমি বলছি, আমি কোন টেস্ট পেপারকে খারাপ বলবো না, সব টেস্ট পেপারই ভালো। তবে আমি বলছি, এটা মনে রাখতে হবে, প্রতিটি আমাদের যে সরকারি যে বই আছে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশিত যে বই, আমাদের যে টেক্সট বই যেগুলো আছে, হ্যাঁ, ধরুন অঙ্ক হোক বা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলো তো টিভি নাম্বার আছে, আমাদের বোর্ডের বই দেওয়া আছে। এবং প্রতিটি যে সাবজেক্ট আমাদের কিন্তু তার ব্লু প্রিন্ট আছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসবে, মানে এমসিকিউ প্রশ্ন, শর্ট প্রশ্ন, বা ধরুন লাইফ সায়েন্সের চিত্র কোথা থেকে আসবে, ওটা কিন্তু ব্লু প্রিন্টের মধ্যে দেওয়া আছে। যার ফলে আমি বলবো, প্রথমে এই ব্লু প্রিন্টটা আগে দেখে নিয়ে, যে ব্লু প্রিন্ট অনুযায়ী যে টেস্ট পেপারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকে সেই প্রশ্নগুলো করা ভালো, সেই প্রশ্নগুলো রিভিশন করা, মানে প্র্যাকটিস করা ভালো। তখন আমি বলছি, মক টেস্ট একটা নির্দিষ্ট নিয়ম আছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। ধরুন অঙ্কের ক্ষেত্রে এতগুলো প্রশ্ন থাকবে, মানে একের দাগে কটা প্রশ্ন থাকবে, কটা করতে হবে, নির্দিষ্ট, কিন্তু এটা বোর্ড নির্দিষ্ট করে দিয়েছে। সেই নির্দিষ্ট করা আছে এমন টেস্ট পেপার, আমি কথা বলছি, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার করে, সেই টেস্ট পেপারটা তোমরা প্র্যাকটিস করতে পারো, সেটা বিনা পয়সায় পাচ্ছে প্রতিটি ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীকে মানে এই মানে টেস্ট পেপার তার স্কুলে পৌঁছে দিচ্ছে, স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ। মানে এটা কিন্তু মানে অভাবনীয় ব্যাপার, এটা কিন্তু আগে ছিল না। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা কিন্তু টেস্ট পেপার কিন্তু বিনা পয়সায় পাইনি। এখন কিন্তু বর্তমান সরকার সে বিনা পয়সা সেটা একদম মানে প্র্যাকটিক্যালি সেটা বাড়িতে হাতে পেয়ে যাচ্ছে, সেগুলো প্র্যাকটিস করতে পারে। আর গুণগত মানের দিকে বিচার করলেও কোন টেস্ট খারাপ বলবো না, মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট অবশ্যই তারা করে, এটাই আমি রিকোয়েস্ট করবো। কারণ সেক্ষেত্রে কি করা আছে, যে ওই ব্লু প্রিন্ট অনুযায়ী তো প্রশ্নগুলো সব তো আছে, ওদের পরীক্ষাতে গিয়ে সেক্ষেত্রে সুবিধা হবে। এবার স্যার আপনার থেকে যেটা জানতে চাইবো, যে মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রছাত্রীরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে পরীক্ষার হলের দিকে, ব্যাগে কোন কোন প্রয়োজনীয় জিনিসগুলো তারা ভরে নিল কিনা সেটা দেখা প্রয়োজন। দেখা গেছে যে কোনো না কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে যে জিনিসগুলো নিয়ে যেতে হয়, মানে অন্তত একটা জিনিস নিয়ে যেতে ভুলে যায়, এবং তখন সেই সঙ্গে সঙ্গে সেই ছাত্র যিনি ইউনিভার্সিটির পরীক্ষায় গার্ড দিতে এসছেন, ডিউটি দিতে এসছেন, তাকে বলেন স্যার আনতে ভুলে গিয়েছে স্যার, সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে একটা হুলস্থুল ব্যাপার হয়ে যায়। তা সেক্ষেত্রে আমি সকলকে রিকোয়েস্ট করবো যে যখনই তুমি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, ছাত্রদেরকে আমি বলছি, যখনই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিট কার্ডে কি কি ইনস্ট্রাকশনস লেখা আছে ওটা পড়ে নেবে। অর্থাৎ কি কি নিয়ে যেতে পারবো, কি কি নিয়ে যেতে পারবো না। অনেক রেস্ট্রিকশন আছে, আমি কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবো না, আমি কোনো ইলেকট্রনিক গেজেট কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে প্রত্যেককে যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আমাদের বোর্ড দিয়েছে সেই দুটো, এবং তার সঙ্গে পেন, যে পেনগুলো আমরা ইউজ করব,
পেন্সিল যদি মার্জিন দেওয়ার জন্য লাগে পেন্সিল আমি ইউজ করব, অর্থাৎ এই ধরনের জিনিসগুলো। অঙ্কের ক্ষেত্রে ধরুন আমার জিওমেট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্স, যেটা জ্যামিতি বাক্স, সেটা লাগবে। এই জিনিসগুলোকে কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখবো। হয় কি অনেক সময় পরীক্ষার সময় খুঁজে পাচ্ছি না কোথায় আছে কিনা, আগের দিন কিন্তু আমাকে এগুলো সব খুঁজে একটা জায়গায় রেখে দেবো। আমি কোনো বড় ব্যাগ নিয়ে যেতে পারবো না, আমরা জানি পরীক্ষালয়ে নির্দিষ্ট নিয়ম আছে, সেই জন্য বলছি অ্যাডমিট কার্ডটা পড়ে নেমে কি কি নিয়ে যেতে পারবে। বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না পরীক্ষালয়ে, নট অ্যালাউড। জলের ব্যবস্থা কিন্তু পরীক্ষা কেন্দ্র করে দেয়, জল যদি দরকার হয়। নিশ্চয়ই জানেন, আমরাও পেয়েছি মানে মধ্যশিক্ষা পর্ষদ, মানে স্কুল, আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে, সত্যি করে অভাবনীয়। কিন্তু ছাত্রদের কিছু ভাবতে হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো নিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু পরীক্ষা হলে সেগুলো যাওয়ার সময় কিন্তু নিয়ে যায়। আরেকটা ব্যাপার, পরীক্ষার আগের দিন খুব মাথায় রাখতে হবে, ধরুন যে স্কুলের পরীক্ষা, যে স্কুলের ও ছাত্রী, সেই স্কুলে তো হোম সেন্টার হয় না আমাদের মাধ্যমিক, অন্য কোনো স্কুলে হয়, নিয়ারেস্ট কোন একটা স্কুলে হয় ধরুন। কাজে সেই স্কুলটা বাড়ি থেকে যেতে কতক্ষণ টাইম লাগছে, সেই টাইমটা কিন্তু আগের দিন একটু মেজারমেন্টটা ভেবে নিতে হবে যে আমার যেতে আমার 10 মিনিট টাইম লাগবে। প্রি প্ল্যানটা খুব জরুরি, যাতে কোনো প্রবলেম না হয় পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময় পৌঁছাতে। দেখবেন টিভিতে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে ঢুকতে পারলো না, ট্রাফিক পুলিশ অন্য স্কুলে চলে গেছে, ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে তাকে পুলিশ হেল্প করে তাকে একদম সেই সেন্টারে নিয়ে চলে গেল। এই যে ব্যাপারগুলো যেন কারোর, কোনো ছাত্র বা ছাত্রীর বা পরীক্ষার্থীর জীবনে যেন না ঘটে, তাহলে তো ওটা তখন তো টেনশন ফিল করবে, আমি ভুল করলাম, এটা যেন না হয়। সেই জন্য আমি বললাম এগুলো যেন তারা মাথায় রাখে। আমার মনে হয় যারা এখন শুনছো তারা সবাই পেন পেন্সিল নিয়ে বসে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নোট করে নাও, যাতে তোমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারো এবং পরীক্ষার দিন কোনো তাড়াহুড়োর সম্মুখীন না পড়তে হয়। এবার একেবারে পরীক্ষার হলে যখন সে ঢুকছে, সেখানে পরীক্ষার হলে ঢুকেই তার প্রথম করণীয় কি দেখে নেওয়া দরকার তার? হ্যাঁ, খুব ভালো কথা। যখন ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে ঢুকছে, আমার মনে হয় ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে, আমি পরীক্ষায় যখন ঢুকছি, আই অ্যাম দ্য বেস্ট, আমি সব থেকে ভালো পরীক্ষা দেবো, আমার থেকে ভালো পরীক্ষা কেউ দিতে পারবে না। এই মেন্টালিটি নিয়ে কিন্তু তাকে থাকতে হবে সর্বদা, পরীক্ষা হলে ঢুকতে হবে। মানে আমি যা পরীক্ষা দেবো, আমার মতো পরীক্ষা আর কেউ দিচ্ছে না, এটা এই মনোভাবটা নিয়ে তাই পরীক্ষায় বসতে হবে। ফার্স্ট, 1 নম্বর আমার সাজেশন। 2 নম্বর সাজেশন হচ্ছে, আমি এবার তো নির্দিষ্ট নিয়ম করা হয়েছে যে কোনো গার্জেন ঢুকতে পারবে না। কাজী ছাত্রছাত্রীরা কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কারণ যে স্কুলে তোমার সেন্টার পড়ছে সেই স্কুলের টিচাররা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। একদম গেটে যাওয়ার পরে দেখতে পাবে যে কোন ঘরে সিট পড়েছে, কোন ঘরে কোন বেঞ্চ সিট, কোন ঘরে সিট পড়েছে, সেটা কিন্তু বাইরে লেখা থাকে। কোন নির্দিষ্ট জায়গাতে সেন্টারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই, ডান দিকে বা বাঁ দিকে কোন একটা নোটিশ বোর্ড করে দেয়, এটা বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, সেন্টার কর্তৃপক্ষ সেটা করেন। এবার সেই জিনিসটা সে দেখে নিল, দেখে নেবার ঘরে গেল, ঘরে যাওয়ার পর করতে হবে কি, যে সিটটা দেখে নিতে হবে যে সিটে আমার সেন্টারটা, আমার সিটটা পড়েছে, আমার বেঞ্চটা নড়ছে না তো, কথা বলছি। অনেক সময় দেখছি যে আমি জানি হয় খুব কম, হয় না, সাধারণত হয় না, যদি কোনো কারণে হয়, ধরুন এটা পরীক্ষা যেখানে সেন্টার হচ্ছে, সেখানে কিন্তু যারা হেডমাস্টার মশাই যারা করছেন কাজটা, ওরা প্রতিটি বেঞ্চ চেয়ার কিন্তু পরিষ্কার করে দেখে নিয়ে করেন। কোনো কারণে ধরুন এটা খারাপ থাকলো, একটু প্রবলেম হলো কোনো কারণে, সেক্ষেত্রে সমস্যা কিন্তু বলতে পারে স্যার এটা নড়ছে, একটুখানি ঠিক করে দেন। সমস্যা কিন্তু স্কুল পরীক্ষার যে কেন্দ্র কর্তৃপক্ষ সেটা কিন্তু ঠিক করে দেয়। বা ধরুন পর্যাপ্ত আলো আসছে না, একদম কর্নার হয়ে গেছে, দিনের বেলায় আলো আছে কিন্তু ওই জায়গাটা আলো পাচ্ছে না, স্যার একটু আলোটা স্পেসটা কম হচ্ছে, তখন স্যাররা ঠিক মতো ব্যবস্থা করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ঢুকে কিন্তু এই জিনিসগুলো একটুখানি তোমরা কিন্তু দেখে নেবে একবার ঠিক আছে কিনা। পরীক্ষার হলে ঢুকে ছাত্রছাত্রীরা কি কি খেয়াল করবে সেটা তো স্যার আমাদের বলেই দিলেন। এরপর জানতে চাইবো যে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর তাদের প্রথম কাজ কি হবে? হ্যাঁ, পরীক্ষার প্রশ্নটা হাতে পাওয়ার পর আমার সাজেশন, প্রথমেই কিন্তু লিখতে, মানে আমরা তো প্রশ্নটা পাওয়ার পর তাকে পড়তে হবে ভালো করে, পড়ে যেটা করতে হবে যে একের দাগে ধরুন 10টা প্রশ্ন, তার মধ্যে ধরুন 4টে বা 5টা বা 6টা বা 8টা করতে হবে, কথা আমি বলছি। বা 5এর দাগের ধরুন 3টে প্রশ্ন আছে, 2টো করতে হবে। তাহলে ক্যান্ডিডেটকে ঠিক করতে হবে যে কোন কোন প্রশ্নগুলো আমি করব, অ্যান্সার করব। কারণ ধরুন কোন প্রশ্নের ধরুন 4 নম্বরের প্রশ্ন আছে বা 3 নম্বরের প্রশ্ন আছে, সেখানে প্রশ্নটার 3টে পার্ট আছে, অর্থাৎ সেখানে মার্কস পাওয়াটা সুবিধা আমার। আর কোন জায়গায় আছে সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে, সেক্ষেত্রে নাম্বার পাওয়াটা একটু সংক্ষিপ্ত বিবরণ কি চাইছে কিনা ও নিজের মতো করে লিখলো। আর যদি সেই ওর অল্টারনেটিভ কোনো একটা প্রশ্ন থাকে, মানে যেখানে অপশন পাচ্ছে আরো 3টের মধ্যে 2টো বা 4টের মধ্যে 3টে, যেখানে কবে হয়েছিল, কেন হয়েছিল, হ্যাঁ, এই ধরনের কোনো প্রশ্ন থাকলো, তাহলে কিন্তু সে কিন্তু মার্কসটা কিন্তু ও ঠিক মতো তুলতে পারবে, ভালো মার্কস পাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেনটাকে পাওয়ার পর সিলেকশন করে নেওয়া,
কোন কোন প্রশ্নগুলো অ্যাটেন্ড করব, এবং তার পাশে একটা ওই পেন্সিলে জাস্ট একটুখানি একটা চিহ্ন মাইনাস 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 ছোট্ট করে আমরা জানি তো প্রশ্ন কিছু লেখা যায় না, লিখতে কোনো কিছু লিখবে না জানো, কিন্তু ওয়ার্ড একটা ওয়ার্ড বা একটা কি বলবো লেটার শুধু লিখতে পারবে না, কিন্তু আমি পুরো ছোট্ট করে একটা মাইনাস চিহ্ন দিয়ে নেওয়া, যখনই তোমার ওই প্রশ্নের উত্তরটা হয়ে গেল লেখা সঙ্গে সঙ্গে মাইনাসটা কেটে প্লাস বলে দাগ একটা, অর্থাৎ কি পরে রিভিশন করার জন্য টাইম ভাবতে হবে না যে আমি অ্যান্সারটা করেছি কি করিনি। বুঝতে পারলাম না? আমি ছাত্রদের এটাই রিকোয়েস্ট করবো যে প্রথমে সিলেকশন করার জন্য একটা নির্দিষ্ট চিহ্ন, মাইনাস হোক প্লাস হোক কিছু একটা মাইনাস দিল আর একটা করে দাগ দিয়ে দিল, যেটা হয়ে গেল, এটা তার বুঝতে পারলো, এই প্রশ্নটা করা উচিত। এবং খাতার মধ্যে কি কি লিখতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি, সেটা নির্দিষ্ট জায়গায় যা লিখতে হবে লিখে নিতে হবে তাকে। আর যে কেজিং এর একটা জায়গা আছে সেটা এক্সামিনারদের জন্য কিন্তু এটা বরাদ্দ, আর ডান দিকে কোশ্চেন নাম্বার কেজিং সেটা রেসপেক্টিভ এক্সামিনার যিনি খাওয়া দেখবেন তিনি ওটা করবেন, এটা ওটাকে মাথায় রাখতে হবে। এটা ছাত্রছাত্রীদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি রিভিশনের প্রসঙ্গ তুললেন, তাহলে রিভিশনের জন্য কি আলাদা করে একটা টাইম ওদের ভেবে রাখা দরকার যে আমি এতটা সময় রাখবো শুধু মেলানোর জন্য? দেখুন, রিভিশন করার ক্ষেত্রে না আমার নির্দিষ্ট একটা আমার সাজেশন আছে বলতে পারি, আমি তো বলতে পারি না যে আমার সাজেশনটা তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যেভাবে করি, ধরুন আমি একটা অঙ্ক করলাম, ধরুন পাটিগণিতের অঙ্ক করলাম, করা হয়ে গেল, তো তা আমার মনে হয় যখন অঙ্কটা করছি তখন তো আমার মাইন্ডসেটটা তো ওই অঙ্কের মধ্যে দিয়ে আছে, পাটিগণিত অঙ্কের মধ্যে আছে, তখন বীজগণিত বা জ্যামিতিতে আমি যাইনি, কাজেই আমি অঙ্কটা করার পর সঙ্গে সঙ্গে যদি মিলিয়ে নিই অ্যান্সারটা লেখার পর, সে বাংলা হোক ইতিহাস হোক ভূগোল হোক, লেখার পর সঙ্গে সঙ্গে যদি উত্তর মিলিয়ে নিই, কারণ মাইন্ডসেটটা আমার ওই সাবজেক্টের মধ্যে আছে, ওই বিষয়ের মধ্যে আছে, তাহলে মনে হয় রিভিশনটা খুব যথাযথ হবে এবং তাড়াতাড়ি হবে। এবার প্রশ্নগুলো লেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার রিভিশন করে ফেললাম, তারপরে যদি আমি টাইম থাকে 5 মিনিট, তখন একটা গ্লান্সে সব দেখে নিলাম ঠিক করেছি কিনা, চোখ। এটা আমার সাজেশন যে রিভিশনের ক্ষেত্রে রেসপেক্টিভ প্রশ্নের উত্তর লেখার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয়, আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা ইউ ক্যান থিঙ্ক যে এটা দেখবে, তাহলে কি তোমার কোন জায়গায় মনে পড়ে যাবে যে না এটাতে এই জিনিসটা পরে এটা হবে না, এটা লিখলে ভালো হয়, নিজেকে কারেকশন করতে হবে, সেটা পরে গিয়ে যাতে আর সেই প্রশ্নটাকে নিয়ে বেশি ভাবতে না হয়। একদম একদম সেই জন্য এটা বেশ একটা অভিনব পন্থা, নতুন রকমের শুনতে লাগলো, ভালো, ওদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। স্যার, আপনি তো বিভিন্ন স্কুল কলেজ নানা জায়গায় পড়িয়েছেন ছাত্রছাত্রীদের, এবং তার সাথে বিভিন্ন জায়গায় এক্সামিনার এবং হেড এক্সামিনারের গুরুদায়িত্ব পালন করেছেন, তো এই আর এই বিবিধ অভিজ্ঞতা থেকেই জানতে চাইবো যে এক্সামিনার হিসেবে আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে পরে ওরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে? খাতার সেই জায়গাটা বা খাতা সাজানোর ব্যাপারটা আপনি যদি বলেন। আমার মনে হয় খাতাটা এমন ভাবে তৈরি করতে হবে লেখার মাধ্যমে যাতে এক্সামিনারদের কি বলবো অ্যাট্রাকশনটা আনতে পারি, যে দেখার সঙ্গে বাহ সুন্দর লেখা, তো সুন্দরভাবে সাজিয়ে লিখেছে, এই যে একটা স্যারের একটা যেমন কোনো একজনের সঙ্গে কথা বলে, আমি যখন অ্যাজ এ টিচার যখন আমি কোনো জায়গাতে আমি পড়াচ্ছি, কলেজ বা স্কুলে পড়াচ্ছি, দেখবেন 50 জন ছাত্র ধরুন ক্লাসে আছে, আমার কিন্তু 50 জনকে এক সমপরিমাণ ভালো না লাগবে না, কিন্তু 2 জন বা 3 জনকে খুব ভালো লেগে যাচ্ছে, তাই না বলুন? অর্থাৎ তার কোয়ালিটি, তার কথাবার্তা, তার কমিউনিকেশন স্কিলস, তার অ্যাপিয়ারেন্স, তার অনেক কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই যে পার্সোনালিটি, এই ব্যাপারগুলো তার সেগুলো কিন্তু আমরা দেখিনি, তাকে আমরা আমাদের ভালো লেগে যায়। ঠিক তেমনি তাই পরীক্ষার সময় কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না যে তুমি কেমন, তাই না? তখন যে পরীক্ষা দিচ্ছে তাকে তো দেখতে পাচ্ছে না, সে কেমন দেখতে, তার বাড়ির অবস্থা কেমন, তার বাড়ির অবস্থা ভালো না খারাপ কিছু জানতে পারছে না, তার খাতায় কিন্তু তার পরিচয়। এবং নট অনলি দ্যাট, এই সারা বছরে যা পড়েছে তার প্রমাণ হবে কিন্তু খাতাতে তাকে দিতে হবে, ঠিক আছে? জানা আর পরীক্ষায় লিখে আসা, আমি জানি আর পরীক্ষা লিখে এলাম না, তাহলে কিন্তু হবে না। তোমার বেস্ট তোমাকে দিতে হবে খাতার মধ্যে। কিভাবে দেবে? খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে যেটা আমার সাজেশন, একটু সুন্দর করে খাতা ডেকোরেশন করা। কিভাবে? ধরুন খাতাটা একটু মার্জিন দিয়ে দেওয়া, তো মার্জিন এত বড় দিয়ে দিলে যে লেখার জায়গা কমে যাবে তা না, কিন্তু যথাযথ মার্জিন, উপরে একটু বেশি, বাঁ দিকটা একটু কম, ডান দিকে আরো সরু, এবং সেই মার্জিন দেওয়ার পর সে লেখা স্টার্ট করলো। এবং লেখার ক্ষেত্রে নিচের দিকে মার্জিন না দেয় বলে দিলে আবার দেখতে আরো ছোট হয়ে যাবে, জায়গাটা স্পেস হয়ে যাবে, করলেও খুব সামান্য পরিমাণ একটুখানি দাগ দিতে পারে একটা।
তো অঙ্কের ক্ষেত্রে কিন্তু মার্জিন দিতে বলবো না, অঙ্কের ক্ষেত্রে ভাঁজ করবে, আচ্ছা বুঝলেন তো? কারণ অঙ্কের ক্ষেত্রে ভাঁজ না করলে কি হয়, একটা ইকুয়েশন লিখতে লিখতে ধরুন ওখানে মাইনাস চলে এসছে, যেখানে দাগ দেওয়া আছে অলরেডি, প্লাস হয়ে যাবে জায়গাটা, যার ফলে বুঝতে পারলাম মাইনাসটা একটা দাগ দিলে প্লাস হয়ে যাবে। কাজেই আমার মনে হয় অঙ্কের ক্ষেত্রে খাতাটা ভাঁজ করে নেই, দাগ দেওয়ার দরকার নেই। অঙ্কের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ জায়গাটা ওদের মনে রাখা দরকার, মনে রাখা দরকার। এইবার ভাঁজ করার পর যখন লেখা আরম্ভ করলো, লেখা আরম্ভ করার সঙ্গে সুন্দরভাবে তাকে উপস্থাপনটা করতে হবে। এখানে মনে রাখতে হবে এক্সামিনার যেটা চাই, অ্যাপ্রক্সিমেট না অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অর্গানাইজড অ্যান্সার অফ ইচ কোশ্চেন অ্যান্ড টু দ্য পয়েন্ট। হ্যাঁ, অর্থাৎ আমায় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অর্গানাইজড অ্যান্সার অ্যান্ড টু দ্য পয়েন্ট অফ ইচ কোশ্চেন যদি আমরা লিখতে পারি, তাহলে কিন্তু মানে আমরা মানে পরীক্ষার্থীর কথা বললাম, তাদের কিন্তু এক্সামিনাররা খুব খুশি হন, খুব খুশি হন, ভালো লাগে দেখতে। এবং সাধু চলিত ভাষা একসঙ্গে মিশিয়ে দিলে কিন্তু হবে না, লেখার ভঙ্গিমাটা ভালো হতে হবে, ঠিক আছে? লেখার ভঙ্গিমা ভালো হতে হবে। এবং খাতার মধ্যে যে মনে রাখতে হবে আমরা কিন্তু দু কালারের পেন ইউজ করবো, আমি ব্লু আর ব্ল্যাক আমার সাজেশন। এর বাইরে কালো, এর বাইরে কালো আর নীল ব্যবহার করতে পারবে, এর বাইরে কিন্তু সবুজ বা লাল ব্যবহার করা যাবে না, কারণ সেই পেনগুলো না এক্সামিনার, হেড এক্সামিনার, স্কুটিনাইজার যারা আছেন তারা ব্যবহার করবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, এটা ওদের খেয়াল রাখতে হবে একেবারে যে নীল আর কালো খালি ওরা ব্যবহার করতে পারছে। তবে আরেকটা কথা মনে রাখা দরকার, যে পেনে লিখবে, অনেক সময় কি হয় মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি 2025, 8 তারিখে বাবা মা বা কাকু কাকিমা যে খুব ভালোবাসে ভালো নতুন পেন দামি পেন বার করে দিয়ে চলে গেল। দামি পেনের দরকার নাই, কত দাম ডাজ নট ম্যাটার। ব্যাপার হচ্ছে যে পেনটা লিখে লিখে অভ্যস্ত, অর্থাৎ কমফোর্টেবল গ্রিপ, যেটা ধরে লেখা অভ্যস্ত, অর্থাৎ আমি বলবো যে পেনটা তোমার ভালো লাগে সেই পেন 5-6টা কিনে নেবে মাস তিনেক আগে থেকে। এবং সব পেনই কিছুটা করে লেখা, 10 পাতা 15 পাতা লিখে রেখে না একটু রানিং করে রাখুক, এবং সেই পেন ইউজ করা উচিত। নতুন পেন নতুন কালে ইউজ করা উচিত না। রুলের ক্ষেত্রে তাই, রুল পেন্সিল যেগুলো ধরুন জ্যামিতিক ক্ষেত্রে যে উপপাদ্য করতে হচ্ছে, জ্যামিতিক ক্ষেত্রে সম্পাদ্য করতে হচ্ছে, আমরা কিন্তু একই পেন্সিল একই কোম্পানির পেন্সিল গুলো কিন্তু আমাকে একদম ছোলা অবস্থা রেখে দিতে হবে, মানে আমি ফলে গিয়ে আমি করবো সেটা একেবারে সময় নষ্ট হবে। ঠিক ঠিক, যার ফলে আমরা এই পেন গুলো খাতাগুলো যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি কি পেন করব কি না, এবং পেনের ক্ষেত্রে দামটা ফ্যাক্টর না, কমফোর্টেবল গ্রিপটা এবং লেখা ফ্লো ভালো হচ্ছে, যে পেনে লিখে অভ্যস্ত সেই পেন যেন ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো ওদের একেবারে সুন্দর করে খেয়াল রাখতে হবে। আরো ধরুন একটা লেখা, বড় একটা লেখা আছে, লেখার মধ্যে একটা লেখার মধ্যে তো কিছু কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড গুলো কিন্তু আন্ডারলাইন করে দেওয়া, অর্থাৎ ব্লুতে লিখছি, ব্লু কালারে লিখছি, তাহলে আমি কালো কালারে আন্ডারলাইন করবো, বা কালোতে লিখছি তাহলে ব্লু কালারে আন্ডারলাইন করবো, বুঝতে পারলাম? আর এই জিনিসগুলো আমার কিন্তু মনে রাখতে হবে, কি ওয়ার্ড গুলো কিন্তু আমাকে আন্ডারলাইন করতে হবে। এবং আরেকটা যে ব্যাপার, ধরুন কোনো ক্ষেত্রে তো পরীক্ষায় প্রশ্নে পুরো লেখা থাকে যে কোন প্রশ্ন উত্তর কত নাম্বার দেওয়া থাকে, তো এবং কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। ছাত্রদের বলবো তুমি একটা প্রশ্ন পড়ে গেছো, ধরো বাড়িতে পড়ে গেছো 4 নম্বরের জন্য, পরীক্ষা এসে তখন 2 নম্বরের জন্য, তো 4 নম্বরের যা পড়েছি সেটা যে লিখতে যাই আমাদের সময় নষ্ট হয়ে যাবে। ওখান থেকে কোন কোন গুলো আমি কোন কোন জায়গাগুলো লিখবো, মেন পয়েন্ট গুলো আমায় কিন্তু মাথায় রাখতে হবে, তুলতে হবে। 4 নম্বরের জন্য পড়ে এসেছি, আমি সবটা লিখে দিলাম ভালো হবে, তার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে, মাথায় রাখতে হবে। কিন্তু তার মানে হাতের লেখা একেবারে খুব সুন্দর করার থেকেও মানে বেশি জরুরি পরিষ্কার করে খাতাটাকে রাখা। হাতের লেখা সকলের তো সমান না। দেখুন আমরা সবাইকে বলি কিন্তু হাতের লেখা ভালো কর, হাতের লেখা ভালো কর, কিন্তু হাতের লেখা কিভাবে ভালো করবো সেটা কি আমি শিখেছি বলুন তো? এর একটা আলাদা ওয়ার্কশপ আছে, জানেন তো, কিভাবে হাতের লেখা ভালো করা যায়। বাংলার জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা। হ্যাঁ, আমি ছাত্রদের বলবো এখন তার সময় নাই, মাধ্যমিকের পর তুমি 3 মাস টাইম পাচ্ছ, 2 মাস টাইম পাচ্ছ, সেই টাইমে তোমরা কিন্তু কি করবে না, ওই হ্যান্ড রাইটিং এর একটা ওয়ার্কশপ এখন অংশগ্রহণ করে যাও। দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, স্কুলের প্রধানের মাধ্যমে, প্রধান শিক্ষকের মাধ্যমে আমি গাইডলাইন দিয়ে দেবো, কোনো খরচ হবে না, বিনা পয়সায় তোমরা কিন্তু শিখতে পারবে। তোমার ইচ্ছা থাকে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হয় হাতে কলমে, মানে ওরা কিন্তু একদম কি বলবো, মানে বাংলা হাতে লেখার একটা ওয়ার্কশপ 4-5 ঘন্টা, ইংরেজি হাতে লেখার ওয়ার্কশপ 4-5 ঘন্টা, তাহলে কিন্তু হাতের লেখাটা চেঞ্জ হয়ে যায়। মাধ্যমিকের পরের সময়টা ওরা খুব সুন্দরভাবে হাতের লেখা প্র্যাকটিস করে কাজে লাগাতে পারে, কিন্তু কোয়ালিটি টাইম কাটাতে পারবে ওরা এইভাবে। না, আরেকটা ব্যাপার, ধরুন এখন তো হাতের লেখা সকলের সমান নয়, কাজে যার যেমন লেখা সেটা কিন্তু স্পষ্ট ভাবে লিখতে হবে, আমার সাজেশন ক্লিয়ার ভাবে লিখতে হবে। আর একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ড যেন গায়ে গায়ে না লেগে যায়। বোর্ড
লুসি দেওয়ার জন্য প্রস্তুত। কাজেই আমি কিন্তু এমন ভাবে লিখবো আবার খুব ছাড়া যেন না থাকে, মানে সুন্দরভাবে দেখতে যেন ভালো হয়, এই হচ্ছে মাথায় রাখতে হবে। এবং কোন একটা প্রধান লিখতে গিয়ে একটা শব্দ ভুল লিখে গেল, কাটাকুটি হয়ে গেল, অনেক সময় কি করে জানেন তো, ওই কাটাটা না এই গোল গোল মানে ঘষে 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 একদম মানে কি বলবো ডার্কেন করার চেষ্টা করে। হ্যাঁ, না করবে না, সময় নষ্ট হচ্ছে তো, জাস্ট ওটাকে কেটে দেবে, কেটে দিয়ে ওর সঠিক ওয়ার্ডটা লিখুক, সময় নষ্ট না, কেটে দিয়ে লিখলো। আমি দেখছি অনেকে গোল গোল করে এমন একটা করে দেয় তার সময়টাও নষ্ট হয় এবং খাতাটা দেখতে অপরিচ্ছন্ন হয়ে যায়, ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। আর এটাও মানতে হবে, দেখুন সুন্দর জিনিস সকলকে মানে আকৃষ্ট করে, এটা কোশ্চেন নাই। সুন্দর অর্থাৎ খাতাটাকে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তার জন্য যেটা মেন, দেখুন আমরা তো প্রতিদিন একটা স্কুলে নির্দিষ্ট ড্রেস পরে আমরা স্কুলে যাই, বা যে কোনো ক্ষেত্রে যখন বাজার যাচ্ছি, বাজারে একটা ড্রেস পরে যাচ্ছি আমি। দেখুন সরস্বতী পুজোর দিন কোন ড্রেস পরে গেছিল এবং কে কেমন দেখে দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে, ইত্যাদি যে ব্যাপারগুলো, অর্থাৎ সুন্দর জিনিসটা কিন্তু সকলকে আকৃষ্ট করে। সেক্ষেত্রে আমি বলবো যে রেগুলারের যে স্কুলের যে খাতা তুমি লিখছো তার লেখা আর মানে পরীক্ষা হলের লেখা, মানে পরীক্ষা হলটাকে আমি ছাত্রছাত্রী বলবো সরস্বতী পুজোর দিন ভাবো। আর এমনি জেনারেল লেখাটা হচ্ছে সাধারণ দিনের পোশাক, অর্থাৎ আমি এমনি পোশাক পরে যাচ্ছি, কিন্তু সরস্বতী পুজোর দিন এমন একটা সুন্দরভাবে এই পোশাকটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে আমি নিজেকে একটু সেজে গুজে ভালোভাবে আমি যাচ্ছি, রিপ্রেজেন্ট করছি, ওই সাজা গোজা ওই ব্যাপারটা তোমাকে খাতার মধ্যে দিতে হবে। দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এক্সামিনাররা আকৃষ্ট হয়ে যাবে খাতা বলছে, বাহ খুব ভালো লিখেছে, এখানে তো ভালো লিখেছে, তখন দেখবেন ইমপ্রেশন তার কিন্তু খুব ভালো হয়। আর বিভাগ অনুযায়ী লেখা উচিত, জানেন তো। ধরুন ক বিভাগে কি করে অনেক সময় ক বিভাগে একটা, খ বিভাগে একটা, গ বিভাগে একটা পরপর লিখে যাচ্ছে, এবং না লিখে বিভাগ অনুযায়ী লিখতে পারলে না এক্সামিনাররাও খুশি হন, পরপর কেজিকে নাম তুলতে হয়, এবং বাহ সুন্দর তো করেছে, অর্থাৎ তার সব পড়া আসে, তার মানে প্রিপারেশন ওয়েল প্রিপেয়ার্ড সে, অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু তাদের মানে এক্সামিনারদের মাথায় চলে আসে। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো ভালো করতে হবে, এগুলো ভালো নম্বর তুলতে একেবারে এগুলো ওদেরকে সাহায্য করতে হবে। আর যেমন অনেক সময় কিছু মনে করেন না, আমি বলছি পুজোর সময় কি হয়, ঠাকুর মশাই যখন পুজো, বিশেষ করে সরস্বতী পুজোর সময় ছাত্রছাত্রী সব দেখে, যখন দেখে দক্ষিণা কত দিয়েছে, দক্ষিণা অনুযায়ী কিন্তু পুজোটা হয়। আমি ছাত্রদেরকে বলবো কেউ অন্যভাবে নেবেন না, আমি একটু মজা করে বলছি, দক্ষিণা অনুযায়ী আমি যদি পুজো করতে বসি আমি দেখবো আমাকে দক্ষিণা কত দিয়েছে, আর সেই অনুযায়ী পুজোটা করি। কাজেই আমাদের পরীক্ষার যে মার্কস দেওয়া আছে 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, ওই দক্ষিণা অনুযায়ী তোমাকে সময়টাকে দিতে হবে। এইটা মনে রাখ, টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। যে তোমাকে জীবনে সফল হতে গেলে তোমার ফার্স্ট টার্গেট টাইমটাকে তোমাকে সঠিকভাবে ইউজ করতে হবে, যাতে তুমি তোমার বেস্ট জিনিসটা তোমার খাতার মধ্যে কেন তোমার সর্বক্ষেত্রে যেমন দিতে পারো, এটা আমার সাজেশন। হ্যাঁ, কদিন আগের একটি বই মেলাতে আপনার একটু বক্তব্য শুনছিলাম, জীবনের সাফল্য লাভের চাবিকাঠি। হ্যাঁ, চাকদা বই মেলাতে, নদিয়া জেলার চাকদাতে বই মেলাটা হয়েছিল। আমার দেখবেন ইউটিউবে দেওয়া আছে, এটা যে কোনো ছাত্রছাত্রী দেখতেও পারো তোমরা, যে জীবনের সফলতার জন্য কি কি জিনিস তোমাদের করা উচিত, প্রয়োজন। তারপর একটা প্রায় 40 মিনিটের একটা বোধহয় ইউটিউব মতো আছে, তোমরা দেখতে পারো। এই বিষয়ে বোধহয় আপনার একটা বইও আছে, আমি একটি বইও লক্ষ্য করেছি। হ্যাঁ, এরকম বই, জীবনের সাফল্যের চাবিকাঠি, মাধ্যমিক এইচএস এর পরে কি করবে, রাইট, এই ধরনের বইও আমি ছাত্রছাত্রীর জন্য একটু ভেবেছি আমি। খুব সুন্দরভাবে আপনি বলছেন, ওদের খুব ভালো লাগছে শুনতে, ওরা অবশ্যই এগুলো শুনবে, এবং যেভাবে স্যার বলছেন সেভাবে তোমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে চলো, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো রকম কোনো বাধার সম্মুখীন না হতে হয়। আমরা আমাদের আলোচনা এগিয়ে যাব। আপনি তো অঙ্কের মাস্টার মশাই, তো আমরা এবার অঙ্ক নিয়ে একটু বেশ কিছু কথাবার্তা আপনার সাথে বলবো। বাহ, অঙ্কের ব্যাপারে বলি। হ্যাঁ, অঙ্ক তো আমার বিষয়। আমি একসময় গণিতের শিক্ষক ছিলাম আমাদের কাটোয়া জানকীলাল শিক্ষা সদন, বর্ধমান জেলা, এখন তো পূর্ব বর্ধমান হয়ে গেছে। অনেক স্মৃতিগুলো মনে পড়ছে, আমি বলছি স্মৃতিগুলো মনে পড়ছে। সেখানে আমি শিক্ষকতা করেছি বহুদিন, প্রায় 4.5 বছর আমি স্কুলে বিদ্যালয়ে ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এখন হাই সেকেন্ডারি স্কুল। অনেক কিছু আমার কথা মনে পড়ে যাচ্ছে। আর আপনি বিভিন্ন কলেজেও তো কলেজে অঙ্ক পড়িয়েছি, কলেজে পড়েছি ঝালদা এম কলেজ পুরুলিয়া জেলা, সেখানেও করেছি। জলপাইগুড়ি আপনি তো বললেন, জানেন মোটামুটি, দেখলাম বেথুন কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বিধাননগর গভর্নমেন্ট কলেজ, বিভিন্ন জায়গাতে আমি পড়েছি। বিভিন্ন স্তরের অঙ্কের ছেলে মেয়েদের সামলেছেন মোটামুটি, মানে বিভিন্ন লেভেল। এবং বেথুনে কিন্তু পিজি লেভেলের ছাত্র আছে, মানে যেখানে মাস্টার ডিগ্রিও করানো হয়, মানে যার ফলে একদম 5 to মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের মোটামুটি অঙ্কর খাতা নিয়ে কেমন করা উচিত কিনা সেই অভিজ্ঞতা মোটামুটি আমার একটুখানি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, সেটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে না, মাধ্যমিকের ক্ষেত্রে যেটা করতে হবে, যে
যেন উপপাদ্য লেখার ক্ষেত্রে উপপাদ্য ধরুন একটা খাতা, ধরুন আমি বলছি আমি ডায়েরি, ধরুন এটা খাতা, তো খাতার কখনোই কিন্তু অঙ্ক করতে করতে এখানে শেষ হয়ে গেছে, ধরুন এখানে শেষ হয়ে গেছে, এখানে উপপাদ্যটা কিন্তু আমি করবো না। তোমরা ভালো করে দেখে নাও স্যার, যেটা দেখাচ্ছেন তোমরা ভালো করে খেয়াল করো। উপপাদ্য আমি অঙ্ক করতে করতে এখানে শেষ হয়েছে, উপপাদ্য এখানে করবো না, এখান থেকেও করবো না, আমি উপপাদ্য অলওয়েজ স্টার্ট করবো এই বাঁ দিক থেকে, বাঁ দিকের পাতা থেকে উপপাদ্য শুরু হবে। কেন বলুন তো? বাঁ দিক করলে কি হবে, আমার উপপাদ্যটা লিখতে হবে, তো ছবি এঁকে লিখতে লিখতে এই পাতায় শেষ হলো না, তাহলে এই পাতা যদি এখান থেকে শুরু করি তাহলে পেজটা আমাকে উল্টা যাচ্ছে, দেখতে হচ্ছে না, দুবার ছবি আঁকতে হবে, সময় নষ্ট হবে, এবং আবার লিখতে গিয়ে ভুল হতে পারে, যার ফলে অলওয়েজ জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্যের ক্ষেত্রে বাঁ দিক থেকে তোমরা কিন্তু এটা করবে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি জ্যামিতির ক্ষেত্রে, এবং জ্যামিতি আমার ত্রিকোণমিতিতে হাইট এন্ড ডিস্টেন্স এই যে অঙ্কগুলো আছে না, সেক্ষেত্রে কিন্তু চিত্র ঠিক হতে হবে, চিত্র অনুযায়ী লেখা হতে হবে, চিত্র এক আছে আর লিখতে গিয়ে অন্য হয়ে গেছে, সেটা কিন্তু করা যাবে না, চিত্র অনুযায়ী তাকে লিখতে হবে, যেটুকু দরকার সেটুকু লিখতে হবে। সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু না প্রমাণের দরকার নেই, উপপাদ্যের প্রমাণ করতে হয়, অঙ্কন প্রণালী সবকিছু আছে, কিন্তু সম্পাদ্য তার জন্য আলাদা নাম্বার আছে, কিন্তু যে প্রমাণের জন্য এত নাম্বার, অঙ্কনের জন্য এত নাম্বার, কি দিয়েছে কি করতে হবে তার জন্য এত নাম্বার বরাদ্দ করা আছে। মানে পার্ট মার্কিং এর বিষয়টা এক্ষেত্রে বোধহয় চলে এলো, অঙ্কে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় ভাবে কি জানেন তো, যে একটা অঙ্ক 5 নাম্বার আর 4 নাম্বার আছে, অঙ্কটা রাইট হলে 5-এ 5, ভুল হলে 0। এখন সেই কনসেপ্ট নাই, এখন পুরো এমন হতে পারে 5-এর মধ্যে 1 পেতে পারে, 2 পেতে পারে, 3 পেতে পারে, 4 পেতে পারে, 5 পেতে পারে। তার মানে কেউ ভাবছে হয়তো আমি শেষ করতে পারবো না বলে অঙ্কটা করবোই না, তা যেন না করে, বা অন্তত করে আসে, যতটা পারবে করে আসে। এবং যখন দেখছি উত্তরটা মেলাতে পারলাম না, কেটে দিয়ে এলো, কাটবে না, কাটবে না, কারণ যদি ওর মধ্যে কিছু তার কিছু অ্যান্সার এক্সামিনার দেখেন যে পেয়েছি, অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে আমাদের যে গাইডলাইন দেওয়া হয়, সেই অনুযায়ী কিছু নাম্বার তো যদি পাই পেতে পারে, কাজে কাটবে না। এবং অঙ্কের ক্ষেত্রে যে অঙ্কটা করছে, অনেক সময় কি অঙ্কের ক্ষেত্রে লাস্টের পাতা রাফ বলে লিখে করে, রাফের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমার রিকোয়েস্ট, রাফটা যে অঙ্কটা করছে, যেখানে করছে তার ডান দিকে দাগ দিয়ে রাফ বলে লিখবে, ওই অঙ্কের রাফটা তার ডান দিকে থাকছে। কাজেই ধরুন রাফে ঠিক করেছে, এখানে ভুল করেছে, এক্সামে ইচ্ছে করলে সেটাকে কনসিডার করতেও পারে, রাফে তো অঙ্কটা করেছে ডান দিকে রাফ, আমি চেষ্টা করবে, এটা পুরো চেষ্টা করবে মানে রাফ এবং যে অ্যান্সারটা যেন ঠিক মতো লেখা হয়, যেন ভুল না হয়, সময় ভুল করে ফেলে, যেন ভুল না করে। রাফ ডান দিক থেকে বাঁ দিকে লিখতে গেলে তার ভুল হবে না, আর যদি পেছন পাতায় করে আমাদের তাকে পেজটা উল্টাতে হচ্ছে, তার সময় লাগছে, টাইম টেকিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, একক ঠিক মতো দিতে হবে, ইউনিট খেয়াল করে দিতে হবে। একটা প্রশ্ন আছে লাস্টে, যে কলমের দাম কত, কলমের দাম 5 কেজি যদি বলি, 5 টাকা না বলে, তাহলে কেমন হচ্ছে বলুন তো, বা 5 বললাম, 5টা কি দাঁড়াচ্ছে, একক দিতে হবে একটা, অর্থাৎ যে প্রপার ইউনিট যেটা দরকার, ইউনিট যেন ছাত্র ঠিক মতো দেয়, যেখানে ছবি আঁকার দরকার সেখানে ছবি আঁকবে, এবং অঙ্কের ক্ষেত্রে না স্টেপ জাম যেন না করে। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, অনেক সময় মনে করি আমি যদি স্টেপ জাম করি তাহলে এক্সামিনার ভাবে ছেলেটাকে অঙ্কে স্ট্রং, আমি বলবো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সময় কমে, স্টেপ জাম করা উচিত নয়। অঙ্ক কথা বলে, এই কথাটা মনে রাখতে, অঙ্ক কথা বলে, জানেন তো, একটা লাইন করলে পরের লাইনটা কি হবে অঙ্ক বলে দেবে, অঙ্কের থিওরি অ্যাপ্লাই করলেই বলে দেবে, যে 2x = 4, পরের লাইন x কি করতে হবে অটোমেটিক বলে দেবে, যে উভয় সাইডকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই 2x/2 = 4/2, তাহলে x = 2, অর্থাৎ অঙ্কই বলে দেবে যে পরের লাইনটা কি হবে। কাজে স্টেপ জাম আমি রিকোয়েস্ট করবো করতে না করতে বলবো, করতে গিয়ে ভুল হতে পারে, স্টেপ জাম করতে তাড়াতাড়ি করতে যাচ্ছি, করতে গিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে গেল, আর যদি স্টেপ জাম না করে তাহলে ভুলার সম্ভাবনা কম। ডান দিকে কি করছে কিনা তার লজিকটা ডান দিকে লিখে দেবে। আর মার্জিনের কথা আপনি আগেই বলেছেন, তবু আরেকবার বলে দেন। মার্জিনের ক্ষেত্রে যদি দিতেই ইচ্ছা করে খুব, তো বাঁ দিকে সরু করে তোমরা পেন্সিলে দেবে, পেনে দেবে না, ঠিক আছে, আর ডান দিকে ভাঁজ করে নাও না, কোনো অসুবিধা নাই। ভাঁজ অঙ্কের ক্ষেত্রে অঙ্ক তো ঠিক করতে হবে, অঙ্কটাকে আমি সুন্দর করলাম আর ভেতরে ভুল আছে কিন্তু খাতাটা সাজালাম, তা করতে হবে না, তাহলে ওই দাগ দিতে গেলে না স্পেস কমে যাবে। অঙ্কিতে একটা লাইন কতটা বড় লিখতে হবে একটা লাইনের মধ্যে, তো সে বুঝতে পারছে না অঙ্কটা না করলে। যার ফলে আমার সাজেশন অঙ্কের ক্ষেত্রে দাগটা কিন্তু খুব অল্প মার্জিন দেবে, বা ভাঁজ করলে কিন্তু দাগ নাম্বার যেটা কোশ্চেনের দাগ নাম্বার ওটা কিন্তু
যে লাইন টানছি বাঁ দিকে বা ভাঁজ দিচ্ছি তার বাঁ দিকে যেন থাকে, এটা সব বিষয়ের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ। সব বিষয় প্রতিটি সাবজেক্টে নাম্বারিং, কোশ্চেন নাম্বারিং, যে ভাঁজ করছি, যে আমি দাগ টানছি বা লেফটে, তার বাঁ দিকে যেন কোশ্চেন নাম্বারগুলো থাকে। মানে প্রশ্নপত্রে যেটা আপনি বলছেন পেন্সিলে প্লাস মাইনাস করতে করতে যাচ্ছে, আর দিকে খাতার সাথে সেটা ঠিকভাবে মিলিয়ে নেওয়া, যে আমি লিখলাম এবং কোন প্রশ্ন কি, কোন বিভাগ শেষ হচ্ছে, একটা দাগ দিয়ে পরের বিভাগে গেল, একটু স্পেস দেবে। প্রতিটি প্রশ্ন লেখার পর একটু স্পেস থাকে, মানে একের প্রশ্ন শেষ হচ্ছে এরপরে 2 প্রশ্ন, না, একটু স্পেস দাও, 3 আঙুল বা 4 আঙুল জায়গা দাও, কোনো অসুবিধা নাই। কারণ কি, এক্সামের কিন্তু নাম্বার দেওয়ার জায়গা রাখতে হবে, তুমি বাঁ দিকে লিখবেন, কন্টিনিউ করবেন নাম্বারটাকে, যার ফলে তোমার খাতাটায় কিন্তু খুব ভালোভাবে সাজাতে হবে। দাগের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের নির্দিষ্ট দাগ দেবে। শুরুতেই বলছিলেন স্যার, আমার মনে হয় মক টেস্ট যখন ওরা দেবে তখন যদি এই নিয়মাবলীগুলোকে মেনেই মক টেস্টটা দেয় বা টেস্ট পেপার সলভ করে, তাহলে ওদের একটা প্রস্তুতির মধ্যেই এটা চলে আসবে। একদম, তোমার আলাদা করে ভাবতে হবে না। সুতরাং স্যার যেভাবে তোমাদের দিতে বলছিলেন, টেস্ট পেপার সলভ করতে বলছিলেন, তোমরা এই নিয়মগুলোকে মেনেই টেস্ট পেপারটা সলভ করো, যাতে তোমাদের পরীক্ষায় গিয়ে আলাদা করে কিছু চিন্তা করতে না হয়। একদম। মক টেস্টে তো আরেকটা আমার সাজেশন আছে, জানেন তো, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময় স্কুলে গিয়ে বেঞ্চ এসে পরীক্ষা দিতে হচ্ছে নির্দিষ্ট 3 ঘন্টা। কোন সময় ছেলেদের দেখেছি বাড়িতে প্রশ্ন পেয়েছে, একটা প্রশ্ন করছে মক টেস্টের, সে করছে কি, খাটে বসে আরাম করে আবার জল খেয়ে এলো। না, মাধ্যমিক যেভাবে পরীক্ষা দেয়, ওই কনস্ট্যান্ট ওই 3 ঘন্টা সে লিখছে, কনস্ট্যান্ট লিখবে, এবং চেয়ার বেঞ্চে পাশে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পাইনি, রেজিস্ট্রেশন পেয়ে গেছে, অ্যাডমিট কার্ড পাইনি, একটা কাগজকে একটা মানে মডেল করে রাখুন, এটা আমার অ্যাডমিট কার্ড, এটা আমার পেন, এইটা আমার এই, এবার লিখছি আমি, একদম টাইম ধরে লিখছে, দেখছে কতক্ষণ টাইম বাকি আছে, ইত্যাদি ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। স্যার খুব সুন্দর করে তোমাদের বোঝালেন যে কিভাবে মাধ্যমিক পরীক্ষার আগে মক টেস্ট গুলোতে ঠিক পরীক্ষার মতনই একটা আবহাওয়া তৈরি করে তোমরা পরীক্ষা দেবে। কিন্তু এই বিষয়ে একটা কথা আপনার কাছে জানতে চাই, যে আজকাল ছেলে মেয়েদের পড়াশোনার মাঝে মাঝে একটু মোবাইলটা দেখে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে শুনছি। এখন দেখুন, মোবাইল তো ভালো না খারাপ, এই নিয়ে আমি একটা বই লিখছি, জানেন তো, মোবাইলের। হ্যাঁ, আমি আছি এবং সঙ্গে আমাদের আরেকজন হেডমাস্টার মশাই আছেন, রিপন পাল আছেন, হেডমাস্টার মশাই, দুজন মিলে আমরা একটা বইটা লিখছি, যে মোবাইলের খুঁটিনাটি মানে কি, মানে এমনিতে মোবাইলে বই প্রচুর পাওয়া যায়, মোবাইলকে ছাত্রছাত্রীরা কিভাবে পজিটিভ ভাবে ইউজ করতে পারে, কোন গুলো ভালো গুণ, কোনগুলো খারাপ গুণ ছাত্রছাত্রীদের জন্য, পার্টিকুলার সেটাকে বেস করে কিন্তু একটা বই করছে। বইটা বোধহয় বইমেলাতে বেরোচ্ছে আমার, এই বইমেলাতে, কলকাতা বইমেলাতে আমরা অবশ্যই সেই বই পড়বো, অনেক কিছু জানা যাবে। রাইট। আমি যেটা একদম সংক্ষেপে বলবো, আমি দেখো অনেক ছাত্রছাত্রী দেখবেন কি বলবো, ইউটিউবকে ফলো করে সে কিন্তু আইএস পরীক্ষায় পাস করছে, আপনি জানেন, ইউটিউবকে ফলো করে সে নিট পরীক্ষা কোয়ালিফাই করছে, না কোনো কোচিং লাগছে না, কিন্তু কাজে মোবাইলে পজিটিভ দিকগুলো আছে, যেগুলো পেপারে দেখতে পাই মাঝে মাঝে। কিন্তু এখন মনে রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষার জন্য মক টেস্ট দিচ্ছি, পাশে মোবাইল আছে, একটা হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো, একটা আমার ফেসবুকে নোটিফিকেশন এলো, আমি একটা পোস্ট করলাম, কি উত্তর, এখন নো পোস্ট, এখন কিন্তু ফেসবুকে কোনো পোস্ট করবে না, এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ কম করো, মোবাইলটা কম ব্যবহার করো। আমি ছাত্রদের বলবো, মোবাইল একমাত্র পরীক্ষার কাজে যদি ব্যবহার করতে হয় ব্যবহার করো। বন্ধুদের সঙ্গে মোবাইলে কিন্তু বেশি কথা বলবে না, কিন্তু এখন বেশি কথা বলবে না, এবং মোবাইলে বা কন্ট্যাক্ট রাখবে কোন বন্ধুদের সঙ্গে, যে বন্ধুর কাছ থেকে তুমি পজিটিভ ভাইবস পাও, অর্থাৎ পজিটিভ এনার্জি। মানে আমার বন্ধু, আমার তো অনেকজন বন্ধু স্কুলে একসঙ্গে পড়াশোনা করছি, কিন্তু কেউ এমন বন্ধু আছে যে সর্বদা তার নেগেটিভ গুলো ধরে, কি হবে পড়াশোনা করে, ভালো হবে না, কথা বলছি। আর কেউ কারোর সঙ্গে কথা বলার পর খুব মনটা ভালো হয়ে যায়, যার ফলে এই যে ব্যাপারটা আলোচনা, তুমি তোমার একদম যে ভালো বন্ধু, যার সঙ্গে কথা বলে তোমার মনে হয় যে পড়াশোনাটা বাড়বে তোমার, তার সঙ্গে তুমি কথা বলবে, তুমি অন্য কোনো বন্ধুর সঙ্গে কথা বলবে না মোবাইলে। আর মোবাইল ইউজ কিন্তু খুব বুঝে শুনে করতে হবে আমাকে। মোবাইল ভালো খারাপ, মানে খারাপ কখনই বলবো না আমি, পজিটিভ জায়গা আছে, তোমাকে মোবাইলের ব্যবহারটা কিভাবে করছে ছাত্রছাত্রী, দ্যাট ম্যাটার্স। আমি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করছি কিনা, তাই না? তার ফলে এটা এখন কিন্তু মোবাইলটা পুরো একদম অফ করে রেখে দাও, একদম মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তারপর নেবে, সব থেকে ভালো। আবার এমন হয় জানেন তো, একটা পরীক্ষা দিয়ে এলো, দিয়ে আসার পরই না ফোন করলো, ফোন করে আগের প্রশ্ন নিয়ে আলোচনা করে, এই প্রশ্ন কেমন করছিস কিনা, কি বৃত্তান্ত, যখনই শুনবি যা ওই অ্যান্সারটা ভুল করেছি, ওর কিন্তু পরের দিনের পরীক্ষা এফেক্ট পড়ে যাবে, তাই না বলুন? তাহলে যখন একটা বিষয় পরীক্ষা দিয়ে এলো, শুরু হলো টেনশন শুরু করলো, পরীক্ষা যদি দিয়ে আসার পর না ওই প্রশ্নটা একদম ভেতরে ঢুকিয়ে দেবে টেবিলের মধ্যে, আর বার করবে না, পরীক্ষা শেষ হওয়ার পর আলোচনা করবে, আলোচনারও কোনো প্রয়োজন না, আলোচনা প্রয়োজন আমার সাজেশন। কারণ পরীক্ষাগুলো হওয়ার পর করুক,
কারণ কোনো কারণে যদি কোনো প্রশ্ন ভুল, এই উত্তরটা ভুল লিখেছে, কেন ভুল লিখেছিস, আর কখনো গার্জেনরা উচিত না কেন ভুল লিখেছিস বলা, বা টিচারকে বলা ভুল হয়ে গেছে তোর, তার এফেক্টে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে আসবে। আমি আপনাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে বাবা মাদের জন্য কিছু পরামর্শ দেবেন। অনেক সময় বাবা মারা হয়তো বেশি বকাবকি করে ফেলেন, তো সেগুলো বাচ্চাদের মনের উপরেও চাপ পড়তে পারে। হ্যাঁ দেখুন, বাবা মাদের কিন্তু রোল সাংঘাতিক। ছাত্র ছেলে মেয়েদেরকে তোলার ব্যাপারে, মানে সন্তান লালন পালনের ব্যাপারে কিন্তু বাবা মার ভূমিকা কিন্তু সাংঘাতিক, এই নিয়ে কোনো প্রশ্ন নাই। সেটা নিয়ে কিন্তু আমি একটা, মানে আমরা চিন্তা ভাবনা করছি, আমি এবং জয়েন্ট অথর আছেন, আমরা মিলে একটা বই চেষ্টা করছি যে কিভাবে মানে বাবা মারা ছেলেকে পড়াশোনায় ভালো করে তুলবেন, ভালো মানুষ করে তুলবেন। এটা কিন্তু একটা ভাবছি, এটা মোটামুটি একটা সিরিজ ব্যাপার, যেটা আমাদের বর্তমানে কাজে লাগবে বলে মনে হয়। একেবারেই তাই। তা গার্জেনদেরকে বলবো, কোনো ছাত্র, আমরা ছেলে মেয়েকে কখনো বকাবকি করবেন না। এখন বকাবকি করলে কি হবে, তখন টাইম তো নষ্ট হয়ে যাবে। এবং খাবার, গার্জেনদের মাদেরকে বলছি, আমি সকল মাদেরকে বলছি, রান্না কিন্তু লাইট করবেন। ভালো করে মাংস, কষা মাংস খাই দিলেন, বিরিয়ানি খাই দিলেন, শরীর খারাপ হলো, পেট খারাপ হলো, আমি তো বললাম 30 দিন বাকি আছে, 4 দিন করে সময়, 2 দিন যদি পড়ে থাকে তাহলে কিন্তু 2 দিন, মানে বুঝতে পারছেন যে রুটিনটা করা ছিল, রুটিন থেকে তো মাইনাস হয়ে গেল, ব্রেক হয়ে গেল। কাজে এখন এমন খাবার খেতে হবে, শরীর স্বাস্থ্য সব দিকেই খুব খেয়াল রাখতে হবে। সকালবেলায় উঠে একটুখানি যোগা, মেডিটেশন, প্রাণায়াম যেগুলো রেগুলার ভাবে করতে হবে। তাতে ওর কি বলবো, আরো এবং তোকে কনফিডেন্স জোগাতে হবে। তোর দ্বারা সবকিছু হবে, কখনো বলবেন না তোর দ্বারা কিছু হবে না, তুই পড়াশোনা করেছিস কি হবে না, সর্বদা বলতে তোর দ্বারা সবকিছু হবে। আমি দেখেছি তখন একটা অঙ্ক বাবা দিল, ছেলে করতে পারছে না, ছেলে তোর দ্বারা কিচ্ছু হবে না, কি করেছিস, পড়াশোনা করেছিস, বন্ধ করে দিয়ে চলে গেল, রেগে চলে গেল, অফিস চলে গেল। আমি রিকোয়েস্ট করছি এরকম করবেন না। যদি অঙ্ক না পায় না, তখন তাকে বলবেন, ও পাচ্ছিস না কেন, সোজা অঙ্ক দেখ, তোকে দেখিয়ে দিচ্ছি আমি, তোর দ্বারা সব হবে, কেন তুই পাচ্ছিস না, এই অঙ্কটা পাচ্ছিস না, এই অঙ্কটা এই নিয়মে করা যায়, দেখ তুই। তাকে আর 2-1টা নিয়মে বোঝানো, আমাকে মনে রাখতে হবে, তাই কিন্তু বোঝাতে হবে ছাত্র। কখনোই কিন্তু নেগেটিভ কথা বলবো না, আমরা পজিটিভ কথা বলবো, বি পজিটিভ অলওয়েজ, এটা মনে রাখতে হবে। সব পজিটিভ কথা বলবো, পজিটিভ অ্যাটিটিউড, এবং ভালোবেসে পড়তে হবে। ছাত্রদেরকে বলবো রিড উইথ লাভ, এবং গার্জেনদেরকে বলবো যে ভালোবাসুন ছেলে মেয়েকে, মানে তার পড়াশোনাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেখানে পাশে থাকুন। কিন্তু কখনো নেগেটিভ কথা বলবেন না, ছাত্রছাত্রীকে জোর করবেন না, পর মানে এমন ভাবে ওকে টার্গেট তৈরি করে দেন। আমরা ছাত্রকে পড়তে বলবো কেন, ছেলে কি মা বাবার জন্য পড়ছে, ছেলে পড়ছে তার নিজের জন্য, ছেলে কিন্তু বোঝে না সেটা না, তা ছেলেকে বোঝানোর দায়িত্ব মা বাবার। ছেলেকে লক্ষ্য ঠিক করতে হবে, দেখ তুই বড় হয়ে কি হতে চাস, তাহলে হতে গেলে তোকে এই জিনিসগুলো করতে হবে, এগুলো সিঁড়ি স্টেপ, সাকসেসটা একদম লাস্ট সিঁড়ি, 10 নম্বর সিঁড়িতে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত তোকে এগোতে হবে, এই কাজ, এটার মধ্যে এটা একটা সিঁড়ি, মাধ্যমিক রেজাল্ট ভালো করা, ভালোভাবে তোকে জানা, নলেজ গ্যাদার করা, এই যে জিনিস ব্যাপারটা, আমাকে একটা লক্ষ্য ঠিক করতে হবে, ওর ভালো লাগার লক্ষ্যটা, তার জন্য পড়াশোনাকে রিলেট করতে হবে, ছেলে অটোমেটিক পড়বে, ওকে ফিরে তাকাতে হবে। গার্জিয়ানদেরকে আমি এটাই বলবো, অলওয়েজ বি পজিটিভ, ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের সঙ্গে থাকুন, দেখবেন আপনার ছেলে মেয়ে একদম নাম্বার 1 করবে রেজাল্ট। অনেকে তো লুজ শিট নেয়, সেই লুজ শিট গুলোতেও তো রোল নাম্বার বা এই ধরনের বিষয়গুলোকে ঠিকভাবে লিখতে হয়, এইটা যদি একটু ওদের জন্য একদম ঠিক। অনেক সময় দেখেছি, একটা আমার অভিজ্ঞতা বলছেন বলে মনে পড়ে যাচ্ছে আমার, মানে একটা খাতা না, মানে লুজ শিটে কিছুই লেখেনি, বিশ্বাস করুন সেটা ছিঁড়ে গেছে, মানে মেন সিট থেকে, আমরা জানি তো খাতার সঙ্গে লুজ শিট গুলো স্টিচ করতে হয়, এবং লুজ শিট নেওয়ার ক্ষেত্রে আমি বলবো, লুজ শিট নেওয়ার সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দেবে, 1 2 3 4 5, যদি 5-6টা লুজ শিট নেই, তা তো মানে ঠিক কোনটা আবার কোনটা ভুলে যেতে পারে, 1 2 3 4 5 করে নিয়ে নিল। লুজ শিটে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা, যা লেখার জায়গা থাকবে, অবশ্যই ছাত্রছাত্রীদেরকে সেটা লিখতে হবে, কারণ কোনো কারণে যেটা খুলে যায়, আমি কিন্তু সেটাকে অ্যাটাচ করে দিতে পারবো তার রোল নাম্বার দেখে, খুঁজে পাওয়া যায়, এটা আমার রিকোয়েস্ট। তবে আমি করেছিলাম কি, খুঁজে পাচ্ছি না, হাতের লেখা মেলাচ্ছি, এর হাতের লেখা কোন ছেলেটা আছে, বিশ্বাস করুন, বলছেন বলে মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু তখন সেই হাতের লেখার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে নাম্বারটা করে আমরা করলাম। সব পরীক্ষা কি করেন, কিন্তু আমি রিকোয়েস্ট হবে, করতে হবে কেন, পরীক্ষা তো খাটতে হচ্ছে, সাংঘাতিক সময় কোথায়, নির্দিষ্ট সময় মধ্যে খাতা জমা দিতে হয়, যার মধ্যে তোমাদেরকে খাতাটা এমন ভাবে বললাম উপস্থাপন করতে হবে, যাতে খাতা দেখতে, খাতা তোমার পড়তে এবং স্যারের দেখতে খুব সুবিধা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্যার, অনেক সময় আমরা দেখি পরপর 2 দিন পরীক্ষা থাকে, তো সেক্ষেত্রে হয়তো প্রথম দিন পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে ওদের বিকেল হয়ে যায়, আবার পরের দিন ভোরবেলা পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয়, তো সেক্ষেত্রে কি ওই রাত জেগে মানে ভীষণ পড়াশোনা করা, না ঘুমানো, এটা কি ঠিক হবে, নাকি সেই দিন পড়াশোনাটা একটু কম করে রেস্ট নেওয়া উচিত, আপনি কি বলেন? আমার সাজেশন হচ্ছে যে একটা পরীক্ষা দিয়ে আসার পরের দিন পরীক্ষা, এই পিরিয়ড, এই টাইমটা কিন্তু খুব শর্ট, গোটা বইটা রিভিশন করা, ইত্যাদি করা। আমি সেই জন্য এখন ফার্স্ট যে আমার অ্যাডভাইস, যে সমস্ত সাবজেক্টের
বই এবং তার খাতা হুম, এক একটা জায়গাতে পরপর সাজিয়ে রাখবে, কিন্তু বাংলার জন্য বাংলা যাবতীয় আচ্ছা, খাতাগুলো বইগুলো এক জায়গাতে, অঙ্কের গুলো এক জায়গাতে, জীবন বিজ্ঞান এক জায়গায়, ইতিহাস এক জায়গায়, আলাদা করে। কারণ কি, যেন পরীক্ষা দিয়ে আসার পর আজকে ইতিহাস দিলাম, কালকে ভূগোল খুঁজতে যাচ্ছে, ভূগোল একটা খাতা পাচ্ছে না, মাথা খারাপ হয়ে যাবে কিন্তু তার। তাকে রিকোয়েস্ট করবো এটাকে, এইটাই হাই টাইম এখন থেকে সব খুঁজে রাখা পরপর সিরিয়াল, তাহলে তার টাইমে তার কিন্তু মাথায় টেনশন কোনো কাজ করবে না, 1 নম্বর। 2 নম্বর, ফিরে আসার সময় না ওর যে মাধ্যমিকের যে টেবিলটা আছে, মানে কবে কি পরীক্ষা সূচি, সেটা কিন্তু টেবিলের উপরে টাঙিয়ে রাখা উচিত। মা বাবার কাছে থাকবে, ছেলের কাছে থাকবে। কি হয়েছে জানেন তো, আমার মনে পড়ছে একটা সময় একদম আমার বাড়ি তো কাটোয়া, জন্মস্থান কাটোয়া, এখন থাকি সল্টলেকে। আমাকে এখন কর্মসূত্রে সল্টলেকে থাকতে হয়, বা বোধহয় এখন সল্টলেকে এখন মোটামুটি থাকার ব্যবস্থা করতে হচ্ছে এখন পার্মানেন্ট ভাবে। তা যেটা আমি দেখেছি, কাটোয়ায় যখন ছিলাম, একটি ছেলে ইতিহাস পরীক্ষা ভূগোল পড়ে চলে গেছে, বিশ্বাস করুন। আমার মনে পড়ে যাচ্ছে কথাটা। এবং অর্থাৎ তখন থেকে আমি ঠিক করেছি, প্রতি ছাত্রদের বলি, পরীক্ষা দেওয়ার পর বন্ধুদের সঙ্গে গল্প করবি, যাবি, যাওয়ার সময় একবার জেনে নিবি কালকের পরীক্ষা নিয়ে গল্প, কি পরীক্ষা, কি পড়েছিস কি না, নিজে একবার জাস্ট কথা বলে নিবি। এবং যে টেবিল উপর যেন থাকে, মা বাবাকেও থাকে, যেন ভুল না হয়ে যায়, এক বিষয়ের পরীক্ষা অন্য বিষয়ে না পড়ে চলে যাচ্ছে। আমি অভিজ্ঞতার কথা থেকে বলছি। একেবারেই তাই। হ্যাঁ, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, নানা ক্ষেত্রে আপনি যুক্ত ছিলেন, সেগুলো থেকে সেটাই ওদের পাওয়া যায়। আপনার এই অভিজ্ঞতা থেকে যা সঞ্চয় করেছেন, সেগুলোই ওদের জন্য আপনি বলছেন। খুবই ভালো লাগছে আমাদের শুনতে। তো এই শুনতে আমার ইচ্ছা করছে জানতে যে আপনার মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কোন রকম কোন স্মৃতি কি উস্কে দিচ্ছে? আমার মাধ্যমিক পরীক্ষা রাইট, তো খুব অনেক কিছু তো মনে পড়ে যাচ্ছে। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 1988 সাল। আর আমি ছাত্র ছিলাম, বললাম কাটোয়া আমার বাড়ি, জন্মস্থান। আমি কাটোয়া ভারতী ভবন স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। ভারতী ভবন স্কুল হাই সেকেন্ডারি স্কুল, খুব ভালো স্কুল, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। বর্তমানেও আজ টিল ডেট আমার স্কুলের সঙ্গে যোগাযোগ আছে, একদম ভালো যোগাযোগ আছে। এবং আমার মনে হচ্ছে পায়ে পায়ে বলে একটি কোন ম্যাগাজিনে আপনার একটি লেখা পড়েছিলাম, সেই দিনগুলি বা এই ধরনের কিছু আগে খুব সুন্দর অভিজ্ঞতা আপনি শেয়ার করেছিলেন। বোধহয় আপনি বেশ দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপর কিভাবে ওভারকাম করেছেন, সেই কিছু গল্পই ওদের সাথে ভাগ করে নিন। ঠিক, আমি সত্যি করি, আমি যদি ভারতী না পড়তাম, আমি জানি না আজকে এই জায়গায় আসতে পারতাম, এটা আমি বলছি। সকল যে আমার মাস্টারমশাই যারা ছিলেন, আমার ভারতী ভবন স্কুলে যারা আছেন, আমি আমার যথাযোগ্য সম্মান জানাচ্ছি তাদেরকে, আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি, যে তারা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। আমার প্রতিটি মুহূর্তে ভারতী ভবন আমার প্রথম দিন থেকে পাশে ছিল। এটা টিচার হিসেবে থাকা উচিত, যেটা ভারতী ভবনের টিচারদের মধ্যে আমি পেয়েছি, এবং সেই জিনিসটা এখনো ধারাবাহিকতা বজায় রেখেছে, এটা আমি মনে করি বা জানি আমি। যার ফলে আমার তখন যখন ভারতী ভবন স্কুলের ছাত্র ছিলাম, আমার পরীক্ষা সেন্টার পড়েছিল কাটোয়া কলেজ। তখন স্কুলে হতো না, কাটোয়া কলেজ, সব ছেলে মেয়েদের কাটোয়া কলেজ হতো, মনে পড়ছে আমার। হ্যাঁ, কিছু ইতিহাস তো কিছু স্মৃতি মনে পড়ছে আমার। অঙ্কের পরীক্ষা, আমার ফেভারিট সাবজেক্ট অঙ্ক আর ইংরাজি। অঙ্ক আর ইংরাজি, ফার্স্ট ফেভারিট সাবজেক্ট ছিল ইংরাজি, 2 নম্বর অঙ্ক। কিন্তু পড়াশোনা অঙ্ক নিয়ে বাধ্য হয়ে, কারণ কাটোয়া কলেজে ইংরাজি অনার্স তখন ছিল না। ইংরাজি অনার্স থাকলে ইংরাজি অনার্স নিয়েই পড়তাম, ইংরাজি আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। তা যেহেতু ইংরাজি ছিল না, অঙ্ক নিয়ে পড়তে আমি বাধ্য হলাম। তা অঙ্ক নিয়ে পড়তে গেলাম, কাটোয়া কলেজে আমি পড়াশোনা করেছি। তার সেখানে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, মনে আছে অঙ্কের পরীক্ষায় অঙ্ক করছি, শেষ হচ্ছে, সমস্যা লুসিক চাইছি বারবার, হ্যাঁ, মোটা হয়ে গেল খাতাটা। তা স্যারা বলছেন যে তোমার কি নাম, কি বৃত্তান্ত, কি নাই, কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, তা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার এনভায়রনমেন্ট খুব ভালো ছিল। এখনো তো পরীক্ষার এনভায়রনমেন্ট খুবই ভালো, এখনো পরীক্ষাগুলোর যে নিয়মগুলো চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী পরীক্ষাগুলো হচ্ছে। যার ফলে আমারও অভিজ্ঞতা, প্রথম পরীক্ষা তো মাধ্যমিক, এইচএস, দেখুন এই যেগুলো ইউনিভার্সিটি পরীক্ষা বা বোর্ড বা কাউন্সিলের পরীক্ষা, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকে চিরকাল। হ্যাঁ, কিন্তু আমি স্কুলকে কোনোদিন ভুলতে পারবো না। এবং সামনে সরস্বতী পুজো আসছে, সম্ভবত 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে প্রচুর স্কুলে ইনভিটেশন পাই, বুঝতেই পারছেন। যাই আমি সেখানে গেলেই না আমার মনে পড়ে যায় কাটোয়া ভারতী ভবন স্কুলের কথা, কারণ নিজের স্কুল। এই স্কুলে সরস্বতী পুজোর সময় আমরা এক্সিবিশন করতাম। আমাদের স্যার ডক্টর দেবব্রত মুখার্জি, উনি তখন মাস্টার ছিলেন, তারপরে হেডমাস্টার, তারপরে প্রধান শিক্ষক, তারপরে রিটায়ারমেন্ট হয়ে গেছে ওনার। কিন্তু টিল ডেট আমার সঙ্গে আমার এখন যোগাযোগ আছে, স্যারের সঙ্গে যোগাযোগ আছে, একসঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করি, উনিও সায়েন্সের আমিও সায়েন্সের, একসঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করি। এখন বন্ধু হয়ে গেছে, এখন বন্ধু, ফ্রেন্ড, একদম ফ্রেন্ড আমার। তা যার ফলে এই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়, স্কুলকে কোনোদিন ভোলা যায় না। নিজের স্মৃতি, সেটা কি ভোলা খুব মুশকিল, কোনোদিন ভোলা যাবে না আমার মনে হয়। আর যেসব শিক্ষকরা কি বলবো, সব যারা আমাদের
হৃদয়কে টাচ করে গেছে যেসব শিক্ষক শিক্ষিকা, তাদেরকে হ্যাঁ, কোনদিন ভোলা যাবে না। ঠিকই। না শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ ছাড়া তো আমরা বোধহয় কেউই এক পাও চলতে পারি না। এবং সেই সূত্র ধরেই বলি, আপনারও আশীর্বাদ থাকবে নিশ্চয়ই সকল ছাত্রছাত্রীদের ওপর, মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আপনার বিশেষ কোনো অবশ্যই অবশ্যই শুভেচ্ছা অবশ্যই বার্তা আমার যদি সকল ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2025, আমি সকলকে আমি আমার বেস্ট উইশেস জানাচ্ছি, তোমাদেরকে আমি আশীর্বাদ করছি। তোমরা বি পজিটিভ সর্বদা থাকো, আর কনফিডেন্স বাড়াও, আর সর্বদা ভাববে আমার দ্বারা সবকিছু হবে, ইম্পসিবল বলে কিছু নাই, এভরিথিং ইজ পসিবল, হবেই। এভরিথিং ইজ পসিবল। এবং ইম্পসিবল যে কথা, IMPOSSIBLE, ইম্পসিবল, এম এর আগে যদি এ করে দিই তাহলেই হয়ে যাবে আই এম পসিবল। কাজেই এভরিথিং ইজ পসিবল, তোমার রেজাল্ট ভালো হবেই, তুমি ঠিক জীবনে সাফল্য লাভ করবেই। এটা কিন্তু তোমার টার্গেট করতে হবে যে আমি জীবনে কি করতে চাই, মাধ্যমিক ভালো রেজাল্ট। এখন তোমার টার্গেট মাধ্যমিক ভালো রেজাল্ট করা, তার জন্য যা যা করা তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তুমি ঠিক সফল হবে, তোমার কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমার মাধ্যমিক পরীক্ষা 2025 খুব ভালো হোক, তোমরা ভালো থেকো, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। নমস্কার।